স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাত। এবার জানাবো খবরের বিস্তারিত। সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এই কথা জানানো হয়। বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। ছাত্র আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় হামলা করছে ফ্যাসিবাদীরা। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে অস্ত্র ঢুকিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভে এ অভিযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে তাদের সাথে দেখা করে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, শুক্রবার থেকে দেশের সকল অবৈধ অস্ত্র ও অপরাধীদের ধরতে অভিযান শুরু করছে সরকার। এদিকে মধ্যরাতে বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়। বৃহস্পতিবার রাত 12:30 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটরের রূপায়ণ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে বের হন শিক্ষার্থীরা। এক পর্যায়ে বিন্টো রোডের মাথায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র অভিযান চালানোর জোর দাবি জানান। যারা এজাহারভুক্ত আসামি তাদের পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই, যারা হত্যা মামলার আসামি বিভিন্ন কারণে তাদের অ্যারেস্ট করা হয় নাই, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা করছেটা কি বাংলাদেশে? ইন্টারিমের স্বরাষ্ট্র উপদেষ্টা আপাতমস্তক ব্যর্থ উপদেষ্টা। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শুধু সাভার নয়, শুধু হাতিয়া নয়, গোটা বাংলাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে এবং যত অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো 24 ঘন্টার মধ্যে জব্দ করতে হবে। পরে ঘটনাস্থলে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, জনগণের জন্য হুমকি স্বরূপ যে কোনো ফ্যাসিবাদী শক্তিকে কঠোরভাবে প্রতিহত করা হবে। যারা এখন বিভিন্ন জায়গায় অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, জনগণের জন্য হুমকি হয়ে উঠছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী বিন্দুমাত্র ছাড় দেবে না এবং কালকে থেকে আপনারা এর সাফল্য, এর যেই ফলাফল সেটা দেখতে পাবেন। এদিকে মধ্যরাতে রাজধানীর বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাড়িতে ভাঙচুর আগুন দেয় বিক্ষোভধরা। প্রথমে এসে ওরা ভাঙচুর করছে, ভাঙচুর করার পরে আগুন ধরাই দিয়ে সবাই যে যার মতো চলে গেছে। 12টা সাড়ে 12টার দিকে খবর পাইছি। এই সাইডে দেখলাম যে অনেক লোক দাঁড়ানো ছিল, কারা কি বা আমরা কইতে পারবো না, অনেক লোক দাঁড়ানো ছিল। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানায় বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিবৃতিতে উদ্বেগ জানিয়ে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। অন্তর্বর্তী সরকার গত 6 মাসেও পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসমক্ষে দৃশ্যমান করতে সফল হয়নি বলে জনমনে প্রতিভাত হয়েছে। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলে মনে করে বিএনপি। জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকে। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি এক বার্তায় জানায় ডিএমপি। তবে সুনির্দিষ্ট কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে এ বিষয়ে জানানো হয়নি। এর আগে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থেকে অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করে ডিবি। প্রায় 4 মাস ধরে খামারি ও পাইকারি পর্যায়ে স্থিতিশীল ডিমের বাজার, কিন্তু সপ্তাহের ব্যবধানে ভোক্তা পর্যায়ে 1 ডজনই বেড়েছে অন্তত 15 টাকা। এসব বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমাদের সাথে আছেন আমাদের নরসিংদীর সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন, টাঙ্গাইল থেকে আছেন সোহেল তালুকদার এবং রাজধানীতে আছেন মুস্তফা মাহবুব। আমরা প্রথমেই খামারি পর্যায়ে
ডিমের বাজার দর সম্পর্কে জানতে নরসিংদীতে যাচ্ছি তোফায়েল আহমেদ স্বপনের কাছে। স্বপন, খামার পর্যায়ে ডিমের দাম কমছে না বাড়ছে, কেমন দেখছেন এবং ডিমের দর নিয়ে খামারিরা কি বলছেন? সামিয়া জান, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে গত 1 মাস ধরেই কিন্তু ডিমের বাজার সারা দেশে স্থিতিশীল রয়েছে এবং সেটি কিন্তু খুচরা পর্যায়ে যারা ক্রেতা তাদের ক্ষেত্রে এটি আসলে প্রযোজ্য। আমি আছি নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের একটি খামারে। আমি এই খামারে সকাল থেকে এসে খামারের সাথে কথা বলছি। তিনি কিন্তু জানিয়েছেন যে গত এই 15 দিনে অন্তত খামারিদের 50 পয়সা থেকে 1 টাকা অবধি দাম কমেছে এবং এই দাম কমে তাদের বক্তব্য নিয়ে দাম কমে এখন আজকের বাজারে ডিম বিক্রি হচ্ছে প্রতি 9 টাকা 20 পয়সা বাজার দরে এবং এটি কিন্তু যারা পাইকারি বিক্রি করেন তারা 9 টাকা 50 পয়সায় নরসিংদী বড় বাজারে এই আজকের বাজারে ডিম বিক্রি করছেন। এছাড়া কিন্তু এখানকার যে খামারি রয়েছেন তারা কিন্তু জেনেছেন যে গত 1 মাসে তারা বিভিন্ন সময়ে শুধুমাত্র খামারি পর্যায়ে দাম ওঠানামা করেছে, তবে খুচরা পর্যায়ে সেটির তেমন প্রভাব পড়েনি, কারণ বাজারে প্রচুর পরিমাণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যে কারণে আসলে ডিমের তেমন চাহিদা না থাকে কিন্তু এই বাজার স্থিতিশীল রয়েছে বলেও জানিয়েছেন। আমি একজন খামারির সাথে কথা বলতে চাই যে আজকে বর্তমান আপনারা কি মনে করেন যে খামারি পর্যায়ে ডিমের দাম কম রয়েছে না বেশি? আপনাদের অনেক কম রয়েছে। আমাদের গত 2-3 মাস আগে যখন তরকারির একটু অভাব পড়লো বাজারে, তখনকার সময় ডিমের দাম একটু বাড়ছে। এতে করে অনেক হাঙ্গামার, যেমন ভোক্তা অধিকার আমাদেরকে অনেক সময় যন্ত্রণার মুহিতে রাখছে যে ডিমের দাম কমাও, ডিমের দাম কমাও। আসলে এই বাজারে পাবলিক যদি খায় তাহলে একটু ডিমের দাম বাড়ে, আর যদি পাবলিক না খায় তাহলে ডিমের দাম বাড়ার তো কোনো সুযোগ নাই। 10 টাকা 58 পয়সা এখন ডিম বেচি আমরা 9 টাকা থেকে 9.5 টাকা সর্বোচ্চ দাম। এখন আমরা কি করব? আমাদের পাশে তো দাঁড়ানোর মতো কেউ নাই। আমরা এখন কি করব? আমরা এই খামার নিয়ে তো আমরা এখন মনে কর যে হতাশার মধ্যে আছি। না মুরগি বিক্রি করতে পারতাছি, না ব্যাংকের টাকা দিতে পারতাছি, না আমরা নিজেরা এখন খাইতে পারতাছি না। কি করব আমরা এখন? আমাদের তো এখন বলার মতো কোনো কিছু নাই। সরকার যদি আমাদের দিকে না তাকায় তাহলে এই পোল্ট্রি খামারগুলি নিঃস্ব হয়ে যাবে। সামিয়া, শুনছিলেন যে একজন প্রান্তিক পর্যায়ের খামারি তিনি জানিয়েছেন যে সরকার নির্ধারিত 10 টাকা 58 পয়সা কিন্তু সরকার নির্ধারণ করছে দাম, তবে এটি কিন্তু তারা আসলে পাচ্ছে না বলেও অভিযোগ করেছেন। আমি কথা বলছি এখানকার যে সকল পাইকারি বিক্রেতা রয়েছেন তারা বলছেন কিন্তু যে পাইকার থেকে বিক্রেতা পর্যন্ত একটি লাভ্যাংশ এবং পরবর্তী পাইকারি বিক্রেতা থেকে ক্রেতা পর্যায়ে গিয়ে এই ডিমের দাম এখনো পর্যন্ত 10.5 টাকা 11 টাকায় বিক্রি হচ্ছে বাজার পরিধি হিসাব করে। তো আমি এই ছিল নরসিংদীর থেকে ডিমের পরিস্থিতি। স্বপন, ধন্যবাদ। আমরা এবার যেতে চাই টাঙ্গাইলে। ডিমের বাজার দর জানাতে টাঙ্গাইলের পার্ক বাজার থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, আমরা নরসিংদীতে দেখছিলাম প্রান্তিক খামারি একজন বলছিলেন যে সরকারের বেঁধে দেওয়া দামে আসলে বিক্রি করা যাচ্ছে না কেন, এবং পাইকারি বাজারে যারা বিক্রেতারা আছেন তারা কি বলছেন একটু ডিমের দাম সম্পর্কে জানাবেন। আমি যেহেতু এখন পার্ক বাজারে রয়েছি, আমার পিছনে যে দোকানটি আড়তটি দেখছেন এটি সর্বোচ্চ একটি আড়ত, এখানে সব থেকে বেশি ডিম বিক্রি হয়ে থাকে। তাদের সাথে কথা বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে তারা বেশ কিছুদিন ধরেই এখানে যে ডিমের বাজার যেটি স্থিতিশীল রয়েছে মান বেঁধে 100 ডিম তারা 1010 টাকা থেকে 1020 টাকায় তারা বিক্রি করছেন। এটি হচ্ছে টাঙ্গাইলের যে চিত্র, এটি গেল কয়েক মাস ধরেই এই একই যে পাইকারি যে দর সেই দরে স্থিতিশীল রয়েছে। তবে আমরা প্রান্তিক পর্যায়ে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, যেটি নরসিংদী থেকে জানিয়েছে যে খামার পর্যায়ে প্রতিটি ডিম উৎপাদনে প্রান্তিক খামারি যারা রয়েছেন তাদেরকে লোকসান গুনতে হচ্ছে। তাদের যেটি দাবি হচ্ছে যে সরকার নির্ধারিত যে রেট, সেই রেটের সাথে যে উৎপাদন উপকরণের যে মূল্য, সেই মূল্যের সাথে সামঞ্জস্য রেখে যে দামটি ধরা হয়েছিল সেটি তারা পারছেন না, যেহেতু বাজারে ডিমের চাহিদা, ভোক্তা পর্যায়ে ডিমের চাহিদা কমে আসার কারণে। আর এটি যেটি যেমনটা বলছিলাম, কিন্তু এই পার্ক বাজারের পরে যে খুচরা বাজার রয়েছে সেই খুচরা বাজারে কিন্তু প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 45 থেকে 48 টাকায়। তার মানে যে মাঝখানের যে মধ্যস্বত্ব যেটি রয়েছে সেই মধ্যস্বত্বের মধ্যেই কিন্তু লাভের যে অংশটি সেটি কিন্তু ভাগ বাটোয়ারা হচ্ছে, কিন্তু প্রান্তিক পর্যায়ে যারা উৎপাদক শ্রেণী রয়েছেন তারা সেই সুফলটা পাচ্ছেন না। এখানে তারা কঠোর একটি নজরদারির কথা বলছেন। আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মুস্তাফিজের সাথে কথা হয়েছে, তিনি বলছেন যে 3-4 মাস আগেও টাঙ্গাইলে
যেটি 40 লক্ষ ডিম উৎপাদনের যেটি লক্ষ্যমাত্রা ছিল বা ছিল সেটি এখন আরো কিছুটা বেড়ে দাঁড়িয়েছে, প্রায় এখন 42 থেকে 45 লক্ষ ডিম উৎপাদন হচ্ছে। জেলার চাহিদা পূরণ করে সেই ডিম এখন জেলার বাইরেও কিন্তু যাচ্ছে এবং তারা বলছেন যে সরকারি পর্যায়ে থেকে খামারিদের উৎপাদন খরচ কমানোর জন্য, যে ভ্যাকসিন সহ উৎপাদন খরচ কমানোর জন্য তারা কার্যক্রম চালাচ্ছেন, তবে সেটুকু কিন্তু খুব বেশি প্রান্তিক খামারিদের কাজে লাগছে না। এভাবে যদি প্রান্তিক খামারিরা দিনে দিনে লস গুনতে থাকেন, পরবর্তীতে কিন্তু ডিমের দাম আবার একটু আকাশচুম্বী হওয়ার সম্ভাবনা রয়েছে। সামিয়া। সোহেল, ধন্যবাদ। আমরা এবার রাজধানীর বাজারে ডিমের দর সম্পর্কে জানবো। রাজধানীর মহাখালী কাঁচা বাজার তদারকি করে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, রাজধানীর বাজারে ডিমের দরদাম কেমন আজকে, বিক্রেতা এবং ভোক্তা কি বলছেন জানাবেন। জান্না, রাজধানীর বাজারে অর্থাৎ একেবারে চূড়ান্ত ভোক্তা পর্যায়ে যে ডিমের দাম, সেখানে কিন্তু এখনও যে খুব বেশি স্থিরতা আছে সেটি বলা যাবে না। আমরা গেল এক সপ্তাহ বা দেড় সপ্তাহ আগেও যেমনটা দেখেছি, খুচরা বাজার বা খুচরা মুদি দোকানগুলোতেও কিন্তু 130 টাকা 35 টাকা এই দরেই কিন্তু আসলে ডিম পাওয়া গেছে। কিন্তু আমরা গেল কয়েকদিন থেকে দেখছি পাড়া মহল্লার মুদি দোকানগুলোতে সেটি কিন্তু 40 থেকে 45 টাকা ডজন এই দরে বিক্রি হচ্ছে। এছাড়া আসলে আমরা এই মুহূর্তে যে দোকানটিতে আছি এটিও একটি পাইকারি বিক্রেতার দোকান এবং এখানে মূলত আমাদের সহকর্মীরা যে সব জায়গা থেকে যুক্ত হয়েছিলেন, অর্থাৎ টাঙ্গাইল বা নরসিংদী, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু বৃহৎ আকারে এই ডিমগুলো এখানে আসে এবং এখান থেকে কিন্তু ছোট ছোট খুচরা বিক্রেতা যারা, তারা আবার এখান থেকে কিনে নিয়ে চূড়ান্ত ভোক্তা পর্যায়ে বিক্রি করেন। তো এখানে যে বিক্রেতা আছে তার কাছে একটু জানতে চাই, আজকে আপনি ডিম কত করে বিক্রি করছেন? এবং আমরা দেখলাম যে পাড়ায় মহল্লায় আপনার এখান থেকে কিনে নিয়ে যারা বিক্রি করে তারা প্রায় 140, 145 এই দামে আসলে খুচরা পর্যায়ে বিক্রি করছে। তো আপনি কত দামে বিক্রি করছেন এবং এই দামটা কতদিন ধরে একই রকম আছে একটু বলবেন। আমরা মনে করি যে 130 টাকা ডজন বিক্রি করতেছি, যে খুচরা পর্যায়ে যেটা, পাইকারি নিলে আরো কম বেশি। খুচরা পর্যায়ে আমরা প্রায় এক সপ্তাহ ফুলিতে বিক্রি করছি 130 টাকা, ওই তো আরো কম বেশি নেই। আর এমনি ডিমের দাম আসলে কমার সম্ভাবনা বা বাড়ার সম্ভাবনা কি, কোনটা মনে হয় আপনার? ডিমের দাম কমবে, এখন সামনে রমজান মাসে তো এমনিতে ডিমের দাম কমে, আশেপাশে ডিমের দাম কমবে, বাড়বে না। ধন্যবাদ জানা। যেমনটা শুনছিলেন আমাদের সহকর্মীরা, বিশেষ করে সোহেল তালুকদার যেমনটা জানালেন, আসলে চাহিদা এবং যোগান এর মধ্যে কিন্তু একটি সমন্বয় করতে হবে। এই সমন্বয়টি যদি করা না হয় তখন দেখা যায় আসলে এখন চাহিদা যেহেতু কম, সে কারণে হয়তো দামটি কম আছে এবং উৎপাদকরা বিশেষ করে তারা কিন্তু প্রকৃত দামটি পাচ্ছেন না। কিন্তু আর কিছুদিন পরে আসলে শীতের সবজি যখন বাজারে থাকবে না বা অন্য মাছ সরবরাহ যখন কমে যাবে, ডিমের চাহিদা যখন বাড়বে, তখন কিন্তু দেখা যায় যে এই বাজারে তখন শৃঙ্খলা থাকে না, বাড়তি চাহিদা মেটাতে গিয়ে কিন্তু আসলে দাম বেড়ে যায়। আমরা তার কিছুটা নমুনা কিন্তু এখনই দেখছি, যেমন পাইকারি বাজারে যে দামটা আমরা পাচ্ছি, পাড়া মহল্লার দোকানে কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে দামটি কিছু খানিকটা বাড়ছে বা পার্থক্যটি বাড়ছে। তো এই পরিস্থিতি পরিবর্তন হতে পারে কেবলমাত্র কঠোর নজরদারি এবং প্রত্যেকটি পর্যায়ে যদি সাপ্লাই চেইন সেটিকে যদি আধুনিকায়ন করা যায়। জানেন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ডিমের বাজার থেকে খবরাখবর। মাহবুব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গোপালগঞ্জের সাবেক আইজিপি বেনজিরের 621 বিঘা জমির ওপর গড়া সাভানা ইকো পার্কটি প্রায় পুরোটাই নিজস্ব অর্থায়নে তৈরি। স্ত্রীর নামে বিশাল ইকো পার্কটি তৈরিতে সোনালী ব্যাংক মতিঝিল শাখা থেকে ঋণ নেওয়া হয় 4,19,00,000 টাকা, যার মধ্যে 3 কোটি টাকার বেশি পরিশোধিত। সরকারি কর্মকর্তার এত বড় অনিয়ম নিয়ে গণমাধ্যম, সুশীল সমাজ ও সরকারি নজরদারি প্রতিষ্ঠানগুলোর আগেই প্রশ্ন তোলা উচিত ছিল বলছেন গবেষকরা। গোপালগঞ্জ সদর উপজেলার শাহপুর ইউনিয়নে বহুল আলোচিত সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক এর মালিক পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের স্ত্রী। আদালতের নির্দেশে গত বছর প্রশাসক বসানো হয় পার্কটিতে। 1 বছর পর 70 লাখ ও 38 লাখ টাকায় দুটি টেন্ডারে নিলামে নেয়ার প্রক্রিয়ায় রয়েছে পার্কটি। গোপালগঞ্জের দুটি প্রতিষ্ঠান। যদিও অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন একটি বিতর্কিত সম্পত্তির সচল রাখার প্রয়োজনীয়তা কি? দুদক বা স্থানীয় প্রশাসনের এত তৎপরতা কেন? তবে পলাতক থাকলেও বেনজির আহমেদ আড়াল থেকেই নিজস্ব কর্মী বাহিনী দিয়ে রিসোর্টটি পরিচালনা করছেন এমন অভিযোগ রয়েছে। হ্যাঁ, বেনজির স্যারের আমল থেকেই কাজ করতেছি। যেমন আমি আইটি ম্যানেজার, আইটি ডিপার্টমেন্ট নিয়েই কাজ করতেছি। আমার ডিপার্টমেন্ট হচ্ছে আইটি। রিসোর্টটি তৈরির জন্য স্ত্রী জিসান মির্জার নামে 2021 সালের 23 মার্চ সোনালী ব্যাংকের মতিঝিল শাখা থেকে 4,19,00,000 টাকা ঋণ নেন বেনজির আহমেদ।
এর মধ্যে ৩,৮১,০০,০০০ টাকাই পরিশোধ করা হয়। এ থেকে স্পষ্ট যে রিসোর্টটি তৈরি করা হয়েছে নিজস্ব অর্থায়নে। এগুলো দেখবার জন্য প্রত্যেকটি জায়গার জন্য কিন্তু এক একটা করে প্রতিষ্ঠান রয়েছে এবং সেখানে এই জিনিসগুলো দেখভাল করার দায়িত্ব তাদের। দুর্ভাগ্যজনকভাবে তারা যেমন তাদের দায়িত্ব পালন করেনি, আবার এর বাইরে একটি তৃতীয় পক্ষ থাকে যারা এই সমস্ত জায়গায় নিরপেক্ষ জায়গা থেকে ভূমিকা রাখতে পারে। গবেষণা প্রতিষ্ঠান, মিডিয়া, বেসরকারি খাত, অ্যাসোসিয়েশন। কিন্তু আমরা দেখেছি যে এই সমস্ত জায়গাগুলোতে তাদেরও ভূমিকা খুব বেশি সরব না এবং খুব স্ট্রং না। অভিযোগ রয়েছে বিশাল এই রিসোর্টটি নির্মাণ করা হয়েছে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে অনেকটা জোর করে জমি দখলের মাধ্যমে। সম্প্রতি দুদক ও এনবিআর সরজমিনে তদন্তে যায়। এমন তৎপরতায় জমি হারানো অনেকেই আশায় বুক বাঁধছেন ফেরত পাওয়ার। অভিযোগ তো অবশ্যই করব। এখন আমাদের ভিটে মাটি, সেখানে 55 শতক জমি চলে গেলে তো আমাদের তেমন কিছু থাকে না। তাহলে বাঁচতেই যদি না পারি তাহলে অভিযোগ তো আমাদের অবশ্যই করতে হবে। রিসোর্টে নির্ধারিত ফি দিয়ে ঢুকতে পারেন দর্শনার্থীরা। সতর্ক বার্তা টানিয়ে রাখা হয়েছে প্রবেশ পথে। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের এই রিসোর্টটিতে এসে একটি কথাই মনে হতে পারে, আমার বিচার করবে তুমি, তোমার বিচার করবে কে? কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে? এই রিসোর্টটি নির্মাণ করা হয়েছে বহু মানুষের বসতভিটা উচ্ছেদ করে এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে। এমন অভিযোগ রয়েছে যেসবের বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তর তদন্ত করছে। এখন প্রশ্ন হচ্ছে, এসব তদন্তের শেষ কোথায় এবং বাস্তুহারা সেসব মানুষ ফিরে পাবে কি তাদের বসতভিটা? মেহের মনি, ডিবিসি নিউজ, সাভানা ইকো পার্ক, গোপালগঞ্জ। গাজীপুর শহর থেকে ১৩ কিলোমিটার দূরে মৌচাকের তেলির চালায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে নান্দনিক বাগান বাড়ি তৈরি করেছিলেন শেখ রেহানা। প্রতি বছরই ওই বাংলোতে সপরিবারে শেখ হাসিনা ও শেখ রেহানা বেড়াতে যেতেন। সবশেষ গত বছরের এপ্রিলে সেখানে পিকনিকে যান দুই বোন। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষুব্ধ জনতা ভাঙচুর করে পুড়িয়ে দেয় বিলাসবহুল বাংলোটি। এই বাংলোতে একসময় ছিল চাকচিক্য, ছিল না কারোর প্রবেশাধিকার। সময়ের পরিবর্তনে বাংলোটিতে এখন প্রবেশ করতে পারে যে কেউ। পরিত্যক্ত বাংলো বাড়িটি এখন মাদকদ্রব্য ও নেশাখোরদের আখড়ায় পরিণত হয়েছে। হাসিনা যখন থেকে পালাইছে আর কি, পালার পর থেকে এখানে আসি, দোকানদারি করি, তারপরে এই যে বিভিন্ন লোক আসে, ঘুরে ফিরে যায়। ওপেন জায়গা তো, ছেলেপেলে খেলাধুলো করে। আমি মূলত ওই যে কেউ ক্রিকেট খেলে, কেউ ওই যে ফুটবল খেলে, একটু এগুলো দেখলে ভালো লাগে, তাই একটু দেখতে আসি আর কি। এদিকে গাজীপুর শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কানাইয়া এলাকায় শেখ হাসিনার ভাগ্নি ও সদ্য পদত্যাগ করা ব্রিটিশ মন্ত্রী টিউলিপের নামে একটি বাগানবাড়ি করেন তার বাবা শফিক আহমেদ সিদ্দিক। প্রায় ৩৫ বিঘা জমির উপর নির্মিত বাড়িটির নামকরণ করা হয়েছিল টিউলিপস টেরিটরি। স্থানীয়রা জানায় এখন উন্মুক্ত হয় সবাই প্রবেশ করতে পারছে বাগান বাড়িটিতে। এই জায়গায় সাধারণত যদি আমরা শুনতাম যে হয়তোবা যখন নেত্রী আসছে কিংবা হ্যার বোন আসছে তখন এই রাস্তা দেয়া সব গাড়ি ঘোড়া বন্ধ হয়ে থাকতো। মোটামুটি ভালোই, খারাপ তো না। ভেঙে গেছে, মানুষ ভেঙে ফেলে, তো আমরা দেখতে আসছি। গাজীপুরে 4টি রিসোর্ট ও বাগান বাড়ির সন্ধান মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের। মহানগরীর বাঙ্গালগাছ এলাকায় 25 বিঘা ও ফাউকাল এলাকায় 23 বিঘা জমির উপর রয়েছে আরও 2টি বাগান বাড়ি। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। এক কর্মচারীকে বদলির প্রতিবাদে উত্তাল চুয়াডাঙ্গায় সরকারি চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। বৃহস্পতিবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত আখ মারাই বন্ধ রেখে বিক্ষোভ করেন শ্রমিকরা। প্রতিষ্ঠানটির পার্বতীপুর বন্দর ওয়্যারহাউসের ইনচার্জ এবং কেরুস শ্রমিক ইউনিয়ন নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী শৌমিক হাসান রূপমকে পঞ্চগড় সুগার মিলের বদলির আদেশ দেওয়া হয়। এই আদেশ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ শুরু করেন শ্রমিকদের একাংশ। মিলের প্রধান ফটকের সামনে বেশ কয়েকটি টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন। অবরুদ্ধ করা হয় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বি হাসানকে। রাত 11টার দিকে সেনাবাহিনীর সদস্যরা তাকে মুক্ত করেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইসিসিকে যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলের জন্য অবৈধ বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের একটি ফ্যাক্ট শিটে তথ্য জানানো হয়। নিষেধাজ্ঞা অনুযায়ী আমেরিকান নাগরিকদের বিরুদ্ধে তদন্তে আইসিসিকে সাহায্যকারী ব্যক্তি বা সংগঠনকে আর্থিক সহায়তা ও ভিসা অনুমোদন দেবে না যুক্তরাষ্ট্র। নির্বাহী আদেশে বলা হয়েছে, আইসিসির সাম্প্রতিক পদক্ষেপগুলো আমেরিকানদের জন্য হয়রানিমূলক হয়ে উঠেছে। এছাড়া ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সংগঠনটি বাধাগ্রস্ত করছে, পাশাপাশি ইসরায়েল বিরোধী দেশগুলোকে সহায়তা করছে বলে অভিযোগ করেছে হোয়াইট হাউস।
বিপিএল এর 11তম আসরের মেগা ফাইনাল আজ। বরিশালের ব্যাক টু ব্যাক নাকি চিটাগংয়ের প্রথম, কার হাতে উঠবে শিরোপা? সেই লড়াইয়ে মিরপুরে সন্ধ্যা 6টায় মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও মোহাম্মদ মিঠনের চিটাগং কিংস। ফাইনালে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে বরিশাল, কেননা অভিজ্ঞতা সাথে বিদেশিদের দাপট, সব দিক থেকেই এগিয়ে তামিমরা। ফাইনালের জন্য বরিশাল উড়িয়ে এনেছে জিমি নিশামকে। অন্যদিকে চিটাগংয়ে লোকাল পারফর্মার থাকলেও বিদেশি শক্তিমত্তায় বরিশাল থেকে পিছিয়ে দলটা। তাই শামীম পাটোয়ারি ও পারভেজ ইমনের দিকেই থাকবে মেইন স্পটলাইট। তবে এই ম্যাচের টস হবে অনেকটা ভাইটাল। টস জয়ী দলের ম্যাচ জয়েরও সম্ভাবনা থাকবে, প্রবল সম্ভাবনা। ভ্যালেন্সিয়াকে গোল বন্যায় ভাসিয়ে কোপা দেল রের সেমিফাইনালে পা রাখল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে 5-0 গোলের বড় জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। হ্যাট্রিক করেছেন ফেরান তোরেস। অন্যদিকে ইংলিশ লিগ কাপে টটেনহ্যামকে 4-0 গোলে হারিয়ে 2 লেগ মিলিয়ে 4-1 গোলে এগিয়ে থেকে ফাইনালের মঞ্চে পা রেখেছে লিভারপুল। ভিন্ন মাঠ, ভিন্ন প্রতিযোগিতা, কিন্তু দৃশ্যপটটা একই। মাত্র 12 দিনের ব্যবধানে আবারও ভ্যালেন্সিয়ার জালে গোল উৎসব বার্সার। কোপা দেল রের কোয়ার্টারের লড়াইটা হলো একদম একপেশে। তৃতীয় মিনিটেই ফেরান তোরেস লিড এনে দেন বার্সাকে। ঠিক 14 মিনিট পর আবারও তোরেসের স্ট্রাইক। ইয়ামালের শট গোলরক্ষকের পা ছুঁয়ে পোস্টে লেগে ফেরার পর জোরালো শটে জালে বল পাঠান তিনি। কিছুক্ষণ বাদে স্কোরলাইন 3-0 করেন ফেরমিন লোপেজ। পেদ্রির বাড়ানো দুর্দান্ত পাস বক্সের মধ্যে পেয়ে গোলরক্ষককে বোকা বানান এই স্প্যানিশ মিডফিল্ডার। 15 মিনিট আগেই হ্যাট্রিক পূরণ করেন তোরেস। রাফিনিয়ার ওয়ান টাচ পাসে জাল খুঁজে নিতে ভুল করেননি এই স্প্যানিশ ফরওয়ার্ড। দ্বিতীয়ার্ধেও আধিপত্য দেখায় বার্সা, তবে পরের 45 মিনিটে গোল এসেছে একটি। ইয়াংস্টার ইয়ামাল রাফিনিয়ার দারুণ নৈপুণ্যে বল পেয়ে স্কোরলাইন 5-0 করেন। ম্যাচের বাকিটা সময় দুদলই বেশ কিছু আক্রমণ শানালেও জালে বল জড়াতে পারেননি কেউ। ওই 5-0 জয় নিয়েই সেমিতে পা রাখে বার্সা। এদিকে ইংলিশ লিগ কাপেও ঘরের মাঠে গোল উৎসব করেছে লিভারপুল। সেমিতে টটেনহামকে পেয়ে 1 গোল দিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। তবে ম্যাচের শুরুর আধ ঘন্টাতেই 7 বার শট নেয় লিভারপুল, কিন্তু বারবার হচ্ছিল ব্যর্থ। শেষ পর্যন্ত একের পর এক গোলের চেষ্টায় 34 মিনিটে প্রথম সাফল্যের দেখা পায় লিভারপুল। মোহাম্মদ সালার বাড়ানো বল ফাঁকায় পেয়ে দুর্দান্ত শটে জালে জড়ান হাকপো। দ্বিতীয়ার্ধে গোল হয়েছে বাকি 3টা। মোহাম্মদ সালার স্পট কিক থেকে লিডের পর বাকি 2 গোল করেন ডমিনিক সোবোসলাই ও ভার্জিল ফন ডাইক। 4-0 গোলের জয়ে ফাইনালে পৌঁছে যায় লিভারপুল। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। প্রথমেই দেখে নেব দৈনিক প্রথম আলোর শিরোনাম। গুড়িয়ে দেওয়া হলো 32 নম্বরের বাড়ি। হাসিনার বক্তৃতা নিয়ে ক্ষোভ। প্রায় 15 ঘন্টা ধরে ভাঙচুর ও অগ্নিসংযোগ। বাড়িটি ভাঙতে বিক্ষুব্ধ জনতা নিয়ে আসেন এক্সকাভেটর, ক্রেন ও বুলডোজার। ছবিতে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে ভাঙচুর চালানো, আগুন দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষারায় ঘটনা ঘটে। গাজীপুর, বরিশাল সহ 35 জেলায় হামলা, ভাঙচুর ও আগুন। এরপর চলে যাচ্ছি দৈনিক সমকালে। দৈনিক সমকালের অন্যতম প্রধান শিরোনামেও এই ইস্যুটিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। হামলা, আগুন 35 জেলায়। শেখ হাসিনার বক্তব্য নিয়ে ক্ষোভ। সাবেক মন্ত্রী, এমপি ও নেতাদের বাড়ি, কার্যালয়ে আগুন। আতঙ্কে আওয়ামী লীগের নেতাকর্মী অনেকে দিলেন গা ঢাকা। বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যদের ভাস্কর্য, মিউরাল, নামফলক ভাঙচুর। কিশোরগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। দৈনিক যুগান্তরে দেখছি প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতি, 32 নম্বরে ভাঙচুর। হাসিনা বক্তব্যে মানুষের ক্রোধের বহিঃপ্রকাশ। শেখ হাসিনা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এ ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব। ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কাজে ব্যবহার হতে না দেয়, এক বিবৃতিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। চলে যাচ্ছি দৈনিক কালবেলায়। আদালত অঙ্গনে রাজনীতি করা যাবে না, বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ। বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে রাজনৈতিক দলগুলোর 2টি বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার প্রয়োজন। আদালত প্রাঙ্গণে মিছিল, সমাবেশ, অবস্থান, ঘেরাও কর্মসূচি ইত্যাদি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন ও তার কঠোর প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।
স্বাভাবিক বিচারিক কার্যক্রম ব্যাহত করে এমন রাজনৈতিক কর্মসূচি বা কর্মকাণ্ডকে পেশাগত অসদাচরণ অন্তর্ভুক্ত করে বার কাউন্সিলের মাধ্যমে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের প্রচলন করা আবশ্যক। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। বাংলাদেশ প্রতিদিন। বিশ্ব নন্দিত এক মহানায়কই আজ দেশের আলোকবর্তিকা। বিশ্বের মুহূর্তে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে তিনি একজন। বৈশ্বিক সব সংকটের সমাধানের জন্য জীবন উৎসর্গ করেছেন। মানুষের কল্যাণে নিবেদিত এই মানুষটি বিশ্ব শান্তির দূত। বাংলাদেশের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে করা হচ্ছে বিশেষ প্রতিবেদনটি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। দৈনিক ইত্তেফাক। দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও অফিস ভাঙচুর, আগুন। আব্দুল হামিদ, মইনু আহমেদ, ওবায়দুল কাদের, তোফায়েল আহমেদ, হাসনাত আবদুল্লাহ, শামীম ওসমানের দাদাবাড়ি সহ বিভিন্ন ভবনে হামলা ও আগুন লাগিয়ে দেয়া হয়। পরবর্তী পত্রিকায় যাচ্ছি। দৈনিক কালের কণ্ঠে। সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল। ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগ চূড়ান্ত করার নির্দেশ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জনের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে সরকারি চাকরিতে ৯৩% মেধা ও ৭% কোটার ভিত্তিতে নিয়োগে আপিল বিভাগের রায় অনুসারে ফল নির্ধারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী পত্রিকায় যাচ্ছি। দৈনিক বণিক বার্তায়। মাস্টারকার্ড, ওয়েস্টার্ন ইউনিয়ন ও ইনস্ট্যান্ট ক্যাশ রেমিটেন্সের বাজারে অলিগোপলি তৈরি করেছে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। কাগজে কলমে এই মুহূর্তে দেশের রেমিটেন্সের প্রধান উৎস যুক্তরাষ্ট্র। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছে $249,53,00,000। আর যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিটেন্সের উল্লফন নিয়ে প্রশ্ন উঠছে বেশ কয়েক বছর ধরে। এই অবস্থায় বৈধ আয় থেকে এত পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠানো কোনোভাবেই সম্ভব নয়। বিষয়টি নিয়ে অন্ধকারে ছিল বাংলাদেশ ব্যাংকও। আমরা চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। দ্য ডেইলি স্টার। Vandalism, arson spread, protesters torch Awami League leaders' house, destroy murals, busts of Bangabandhu in over 20 districts. Houses of Awami League leaders were attacked and torched, and murals and busts of Bangabandhu Sheikh Mujibur Rahman were demolished and defaced in nearly 24 districts yesterday. The Business Standard chole jacchi from stipends to social allowances, how exclusive government contracts fueled Nagod's boom. Nagod চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। দ্য ডেইলি অবজার্ভার। হাসিনা's provocative remarks on July uprising fueled Dhanmondi 32 vandalism, CA's press wing. এরপরে আছে The New Age. Victims visit to Ainaghar with Yunus uncertain. Uncertainty looms over the inclusion of the victims of enforced disappearances in the team that will accompany Chief Advisor Professor Mohammad Yunus during his visit to secret detention centers in the capital. সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।